আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ, তোমরা জানো যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বিগত বিভিন্ন বছরের প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করছি। তোমাদের সমাধান ক্লাসে আমরা দেখিয়ে দিচ্ছি যে কোন বিষয়গুলো থেকে আসলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন হচ্ছে বিগত বছরগুলোতে, এবং কোন বিষয়গুলো তোমাকে অবশ্যই পরীক্ষার আগে ভালো করে দেখতে হবে, তাহলে তুমি পরীক্ষা ভালো করতে পারবে। অলরেডি আমরা 24-25 সেশন এবং 23-24 সেশনের প্রশ্ন সমাধান দিয়েছি, টপিক দেখিয়েছি, কোন কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে, কোন টাইপের প্রশ্ন এসেছে, এগুলো দেখিয়েছি। আজকের ক্লাসে আমরা 22-23 সেশনে কি কোন কোন বিষয়গুলো থেকে কোন কোন ধরনের প্রশ্ন ছিল আমরা দেখার চেষ্টা করব। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, প্রমিত বানান বাংলা বানান রীতি অনুযায়ী শুদ্ধ রূপ কোনটি? দেখো, আমরা যে 2টা বছরের প্রশ্ন দেখেছি সেখানে আসলে বানান থেকে মোটামুটি আমাদের 3-4টা করে প্রশ্ন প্রতিবারই প্রশ্ন ছিল বানান থেকে। অর্থাৎ আমরা বুঝলাম যে বানান আমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, উচ্চ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। তো সত্ত্বাধিকারী বানানের এখানে ভুল আছে, তার সাথে ব হবে, এটাও ভুল আছে, এটা ভুল। সঠিক উত্তর হবে শেষেরটা, সত্ত্বাধিকার অর্থাৎ অধিকার বা মালিকানা অর্থে, মালিক অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে বানান, বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে বানান থেকে, এগুলো আমাদের অবশ্যই রিভিশন দিয়ে যেতে হবে। তো গুরুত্বপূর্ণ বেশ কিছু বানান কিন্তু আমরা আমাদের আগের 2 ক্লাসের স্লাইডেও দেখিয়েছি। যেহেতু এই জিনিসগুলো বারবার আসছে, আমরা কিন্তু বারবার দেখাচ্ছি, কারণ গুচ্ছের প্রশ্ন কিন্তু আসলে খুব, বাংলা প্রশ্ন যে কঠিন হয় বিষয়টা এমন না, মোটামুটি সহজই হয়। বিগত বছরের প্রশ্ন অনেকগুলো থাকে ওখানে, তো এই জিনিসগুলো বারবার তোমাকে রিভিশন দিতে হবে। আর এখানে এই অভ্যন্তরীণ, মুমূর্ষ, বিভীষিকা, আবির্ভাব, আকাঙ্ক্ষা, অদ্যাপি, মুহুর্মুহু, অত্যন্ত, অতিথি, অমাবস্যা, অর্ধেক, ইতোমধ্যে, ঐশ্বরিক, ঔজ্জ্বল্য, আদ্যাক্ষর, ক্ষুদপীড়িত, গীতাঞ্জলি, নিশীথিনী, প্রতিদ্বন্দ্বী, পিপীলিকা, ফার্নিচার, মাদ্রাসা, ভাগীরথী, বিবাদী, মরীচিকা, বিনাপানি, মহিরুহু, মুহূর্ত, রূপায়ণ, নিরীক্ষণ, পাষাণ, উপর্যুক্ত। এই বানানগুলো কিন্তু বারবার পরীক্ষা এসেছে। এই বানানগুলো তোমাকে অবশ্যই রিভিশন দিয়ে যেতে হবে, তাহলে আশা করা যায় যে তুমি একটা কমন পেতেই পারো। পরবর্তী প্রশ্ন, আলীনগরের সন্ধি কত সালে হয়? প্রশ্নটা আমাদের এসেছে কি নাটক থেকে, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম দিকের যে আলোচনা আছে, ওই আলোচনাগুলো যদি তুমি ভালো করে পড়ো তাহলে ওখানে তুমি উত্তর করতে পারবে। তো আলীনগরের সন্ধি কি 59, 60, 57, 55 কি 1757 সালেই হয়েছিল কি আলীনগরের সন্ধি। মাফুলা যুক্ত কোন ব্যঞ্জন বর্ণগুলোর দ্বিত্ব উচ্চারণ হয় না? প্রশ্নটা এসেছে আমাদের উচ্চারণ থেকে। উচ্চারণ কিন্তু আমাদের এইচএসসির সিলেবাসে ছিল, বিভিন্ন উচ্চারণের নিয়ম কিন্তু আমাদের আসতো, বিভিন্ন ফলা উচ্চারণের নিয়ম আমাদের পরীক্ষায় আসতো। তো উচ্চারণের নিয়মগুলো আমাদের একবার দেখে যেতে হবে, যেহেতু উচ্চারণের নিয়ম থেকে প্রশ্ন আসছে, উচ্চারণ আমাদের দেখে যেতে হবে। তো আমরা জানি যে গ, উমটা এগুলো যদি থাকে তাহলে ব্যঞ্জনবর্ণ এগুলো যুক্ত থাকলে তার সাথে কি দ্বিত্ব হয় না, সেগুলো দ্বিত্ব উচ্চারণ হয় না। মফুলার বেশ কিছু নিয়ম আমরা এখন দেখার চেষ্টা করব। দেখো, 2টা কমন নিয়ম আমরা এখন একটু মার্ক করে দিব, যে 2টা নিয়ম থেকে বারবার প্রশ্ন আসে। যেমন দেখো, এই যে শব্দের প্রথমে যদি মফুলা থাকে তাহলে ময়ের কি কোনো উচ্চারণ হয় না। অর্থাৎ এই যে যেমন শব্দের প্রথমে যদি মফুলা থাকে, ওই ফলার ময়ের কোনো কি উচ্চারণ হয় না। স্মরণ বানানে প্রথমে মফুলা আছে, ময়ের কোনো উচ্চারণ আছে? নাই। শ্মশান বানানে ময়ের কোনো উচ্চারণ আছে? নাই। শব্দের শেষে মফুলা থাকলে ময়ের উচ্চারণ হয় না, যেমন গ্রীষ্ম, পদ্ম, এগুলো থেকে কোনো উচ্চারণ হচ্ছে না। পরবর্তী প্রশ্ন, বিষয়গত দিক থেকে সিরাজউদ্দৌলা কোন ধরনের নাটক? প্রশ্নটা এটাও নাটক থেকে এসেছে। তো আগের প্রশ্ন আমরা দেখলাম নাটক থেকে, এই প্রশ্নটাও কিন্তু নাটক থেকে এসেছে। এখন নাটকের কোন অংশ? একদম প্রথম দিকে যে আলোচনা আছে ওই আলোচনা পড়তে হবে আমাদের। তো বিষয়গত দিক থেকে সিরাজউদ্দৌলা কোন ধরনের নাটক ছিল? সামাজিক, পৌরাণিক, ঐতিহাসিক, ট্র্যাজেডি। সিরাজউদ্দৌলা কি ছিল? একটা ট্র্যাজেডি ছিল। সিরাজউদ্দৌলা ছিল একটা ট্র্যাজেডি। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিল? প্রশ্নটা গদ্য থেকে। কোন গদ্য? রেইনকোট থেকে। রেইনকোট। তো নুরুল হুদা আসলে কোন বিষয়ের লেকচারার ছিল? বোটানি, জিওগ্রাফি, হিস্ট্রি, কেমিস্ট্রি। কোন বিষয় ছিল? কেমিস্ট্রি। দেখো, এখানে কিন্তু জিওগ্রাফির প্রফেসরও কথা বলা আছে। জিওগ্রাফির কে ছিল আমাদের? আব্দুস সাত্তার মৃধা। কে ছিল? আব্দুর সাত্তার মৃধা। উর্দুর প্রফেসরের কথা বলা ছিল আমাদের। উর্দুর কে ছিল? আকবর সাজিদ। উর্দুর কে ছিল? আকবর সাজিদ। আমাদের যে প্রিন্সিপাল ছিল, প্রিন্সিপালের নাম কি ছিল? আফাজ আহমেদ। প্রিন্সিপালের নাম কি ছিল? আফাজ আহমেদ। আর তার পিয়ন কে ছিল? ইসাক মিয়া। তার পিয়নের নাম কি ছিল আমাদের? ইসাক মিয়া। আর আমাদের নুরুল হুদার স্ত্রীর নাম কি ছিল? নুরুল হুদার আমাদের যে শ্যালক ছিল সে ছিল মিন্টু, আর মিন্টুর বোনের নাম কি ছিল? আসমা। এই আসমা কে ছিল আমাদের নুরুল হুদার স্ত্রী।
পরবর্তী প্রশ্নে যাই আমরা। 52 দিনগুলোতে লেখকের সঙ্গে অনশনকারীর নাম কি ছিল? প্রশ্নটা গদ্য থেকে, যদিও এটা এখন তোমাদের সিলেবাসে নাই, এটা সিলেবাসে নাই। 52 দিনগুলো যদি তুমি পড়তা তখন সেখানে খুব সহজ একটা প্রশ্ন ছিল গল্পের মধ্যে। তো বঙ্গবন্ধুর সাথে আসলে অনশনকারী লেখক তো বঙ্গবন্ধুই ছিল, বঙ্গবন্ধুর সাথে অনশনকারী কে ছিল? মহিউদ্দিন আহমদ। কবি আবু জাফর ওবায়দুল্লাহর ভাষায় যে কবিতা শুনতে জানে না সে আজীবন কি থেকে যাবে? প্রশ্নটা নেওয়া হয়েছে পদ্য থেকে। কোন পদ্য থেকে? আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়। কিংবদন্তি শব্দটা কি? জনশ্রুতি, বা যাদের কথা লোকমুখে খুব বেশি প্রচলিত। তো এই কবিতায় লেখক কিন্তু নানা ক্রাইটেরিয়া বলেছে যে আমাদেরকে যদি সাহসী হতে হয় বা আমাদের যদি অন্যায়ের প্রতিবাদ করতে যেতে হয়, তো আমাদেরকে আগে কি পূর্বপুরুষরা যে সংগ্রামী ছিল, তারা যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এই জিনিসগুলো জানতে শিখতে হয়। এগুলো না জানলে কি আমরা প্রতিবাদ করতে পারবো না তেমন ভালোভাবে। তো কবিতা হচ্ছে কি? পূর্বপুরুষের সংগ্রামগাথা ইতিহাস। তো যে কবিতা শুনতে পারে না সে কি থাকবে? সে আজীবন কৃতদাস থেকে যাবে। সে কি থেকে যাবে? কৃতদাস থেকে যাবে। ফেব্রুয়ারি 1969 কবিতায় 21 কৃষ্ণচূড়া আমাদের কি? প্রশ্নটা এসেছে ফেব্রুয়ারি 1969 পদ্য থেকে। তো এই প্রশ্নটা কোন ক্যাটাগরির প্রশ্ন ছিল? পদ্যের লাইন থেকে, পদ্যের চরণ যদি আমরা বলি। প্রশ্নটা ছিল কি থেকে? পদ্যের চরণ থেকে। পদ্যের চরণ থেকে হুবহু কিন্তু প্রশ্নটা ছিল। তো 21 কৃষ্ণচূড়া আমাদের কি ছিল? শক্তি প্রেরণা, স্মৃতিগন্ধে ভরপুর, চেতনারই রং শহীদের ঝলকিত। মানে কলকিত মানে না, ঝলকিত। তো প্রশ্ন কিন্তু ডিরেক্ট ছিল যে 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। 21 কৃষ্ণচূড়া আমাদের কি? চেতনারই রং। মাসি পিসির পেশা কি ছিল? প্রশ্নটা এসেছে গদ্য থেকে। গদ্য কোন গদ্য? মাসি পিসি থেকে। কোন গদ্য থেকে? মাসি পিসি থেকে। তো মাসি পিসির কিন্তু নানা পেশার কথা বলা হয়েছিল, যার মধ্যে অন্যতম কি ছিল? উনার বাড়িতে শ্রম দেওয়া, এটা কিন্তু ছিল না। শহরে কাগজ বিক্রির কথা বলা হয় না, চা বিস্কুটের কথা বলা হয় না। কি বলেছিল? শহরে শাকসবজি বিক্রি করা। তারা গ্রাম থেকে শাকসবজি নিয়ে কি করতো? শহরে গিয়ে কিন্তু বিক্রি করতো। শহরে গিয়ে বিক্রি করতো যেন নগদ টাকার পাবে সেই আশায় দেখা যাচ্ছে গ্রামের বাসিন্দারা তাদের কাছে সবজি দিত, তারা নিয়ে সেটা শহরে বিক্রি করতো। ভুজি উৎসর্গা শব্দদ্বয় কোন গল্পে ব্যবহৃত হয়েছে? প্রশ্নটা আমরা পাবো কোথায়? এটা হচ্ছে গদ্য। কোন গদ্য? আমরা যদি বিলাসী পড়ি, বিলাসী গদ্যের শব্দ অর্থ অংশে আমরা পাবো। মূল গল্পে তো এটা আছেই, পাশাপাশি শব্দ অর্থ অংশে এটা সম্পর্কে জানতে পারবো। তো এটা দ্বারা আসলে বোঝায় যে আমাদের হিন্দু ধর্মের মতে মানুষ মারা যাওয়ার পরে যে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, সেটা যে তার কেন্দ্র করে যে অনুষ্ঠানটা সেটাকে বোঝাচ্ছে। তো যেহেতু আমাদের এই গল্পে মৃত্যুঞ্জয় মারা গিয়েছিল অন্য পাপে, আর এটা অনেক বড় একটা পাপ ছিল তৎকালীন সমাজে, এজন্য সে মরে যাওয়ার পরে এই অনুষ্ঠানগুলো কিছুই হয় নাই, যেটা তার খোড়া উল্লেখ করেছিল আর কি। তো এটা ব্যবহৃত হয়েছে কোন গল্পে? বিলাসী গল্পে। কোন গল্পে? বিলাসী গল্পে। হি ইজ এ ডেড হর্স, কার সম্পর্কে? হার হবে না, কার সম্পর্কে উক্তিটা করা হয়েছে? প্রশ্নটা নেওয়া হয়েছে নাটক থেকে। নাটক থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন 22-23 সেশন আসলে ছিল। তো কোন নাটক? সিরাজউদ্দৌলা থেকে কিন্তু, সিরাজউদ্দৌলা। তো সিরাজউদ্দৌলা নাটকে ডেড হর্স কে ছিল? রায়দুল্লাভ, মীর মর্দান, মোহনলাল, সিরাজউদ্দৌলা। কে ছিল? সিরাজউদ্দৌলা। লাল সালু উপন্যাসের সংলাপে কোন অঞ্চলের ভাষা ব্যবহৃত হয়েছে? প্রশ্নটা কি থেকে? আমাদের উপন্যাস থেকে। এটা আমাদের এইচএসসি বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রশ্নটা আসতো। তো উপন্যাসের সংলাপ কোন অঞ্চলের ভাষা? চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল। কোন অঞ্চলের ভাষা? নোয়াখালীর ভাষা। নোয়াখালীর ভাষা। আমারই সোনার ধানে গিয়াছে ভরি, এখানে সোনার ধান কি অর্থে ব্যবহৃত হয়েছে? তুচ্ছার্থে, বৃহদার্থে, ব্যঞ্জনা অর্থে, সাধারণ অর্থে। দেখো আমাদের সোনার তরী কবিতাটা ছিল একটা কি কবিতা? রূপক কবিতা। তো রূপক কবিতার কিন্তু একটা আক্ষরিক অর্থ থাকবে, অর্থাৎ তুমি যেটা দেখতে পাচ্ছ সচরাচর একটা আক্ষরিক অর্থ থাকবে, আর একটা আমাদের ব্যঞ্জনার্থ বা নিহিতার্থ। ব্যঞ্জনার্থ অথবা নিহিতার্থ যেটাই বলো থাকবে। তো আমরা আক্ষরিক অর্থে যেখানে দেখতেছি কৃষক, ব্যঞ্জনার্থে বা নিহিতার্থে সে হচ্ছে আমাদের কবি। আমরা আক্ষরিক অর্থে যেখানে দেখতে পাচ্ছি সোনার ধান, সোনার ধান, সেখানে ব্যঞ্জনার্থে আমরা দেখতেছি কি? কবির শিল্পকর্ম, কবির শিল্পকর্ম। তো আমারই সোনার ধান, এখানে সোনার ধান কি? সোনার ধান হচ্ছে কবির শিল্পকর্ম বা সৃষ্টিকর্ম। তো এটা কি বুঝাইছে? কি অর্থে? ব্যঞ্জনার্থে, অর্থাৎ কি? নিহিতার্থ, অর্থাৎ স্পেসিফিক যেটা বুঝাইতে চাইছে আসলে। প্রতিদান কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কি? প্রশ্নটা কি? পদ্য থেকে। কোন পদ্য? প্রতিদান। প্রতিদান। প্রতিদান কে লিখেছেন? জসিমউদ্দিন। আর এটা নেওয়া হয়েছে বালুচর কাব্যগ্রন্থ থেকে। কোন কাব্যগ্রন্থ? বালুচর। তো প্রশ্নটার উত্তর করতে পারবো আমরা যদি পাঠ পরিচিতি ভালো করে পড়ি। পাঠ পরিচিতি, পাঠ পরিচিতিতে কিন্তু খুব সুন্দর করে বলা আছে এখানে কি ব্যক্তি স্বার্থ ছিল, পরার্থপরতা, আত্মগ্লানি, নাকি প্রকৃতি বন্দনা। এখানে মূলত কি ছিল? পরার্থপরতা, অর্থাৎ একজন তোমাকে যতই অপকার করুক, যাই করুক, তুমি কি করবা? আলটিমেটলি তাকে কোনো ক্ষতি করবা না, তার উপকার করবা। এটাই মূলত এখানে বোঝানো হয়েছিল।
শালতি কি, প্রশ্নটা এসেছে শব্দ অর্থ থেকে। শব্দ অর্থ কিসের শব্দ অর্থ? গদ্যের শব্দ অর্থ। গদ্যের শব্দ অর্থ কোন গদ্য? আমরা যদি মাসি পিসি পড়ি, মাসি পিসির শব্দার্থে কিন্তু আমরা এই প্রশ্নটা পাবো। শালতি ছিল কি? শাল কাঠের তৈরি ডোঙা নৌকা, শাল কাঠের তৈরি নৌকা। তাহলে এটা কি? মাছ বিশেষ, গাছ বিশেষ, ফল বিশেষ, নৌকা বিশেষ। এটা কি বিশেষ? এটা হচ্ছে নৌকা বিশেষ। নৌকা বিশেষ। ক্র্যাকডাউনের রাত বলতে 1971 সালের কোন রাতকে বোঝানো হয়েছে? কোন রাতকে বোঝানো হয়েছে? প্রশ্নটা কোথায় পাইতাম আমরা? শব্দ অর্থে। কিসের শব্দ অর্থ? রেইনকোটের শব্দ অর্থ। রেইনকোটের শব্দার্থে আমরা পাইতাম। তো রেইনকোটে আসলে ক্র্যাকডাউনের রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছিল? 26শে মার্চ, 25শে মার্চ, 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর। কোন সময়কে বোঝানো হয়েছিল? 25শে মার্চ রাতকে। 25শে মার্চ কালো রাত, যেটাকে কি বলা হয়? অপারেশন সার্চলাইট হিসাবে আখ্যায়িত করা হয়। রাজভয় লোক ভয় কোনো ভয়ই আমায় বিপথে নিয়ে যাবে না। রাজভয় লোক ভয় শব্দ দুটি কোন ধরনের সমাস? প্রশ্ন এসেছে সমাস থেকে। সমাজ থেকে আসলেও এইটা কিন্তু আমাদের বইয়ের একটা গদ্যের লাইন। কোন গদ্য ছিল? আমার পথের লাইন কিন্তু এটা। আমার পথ, যেটা কি রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে, প্রবন্ধ থেকে। তো রাজভয় এটা কি? ষষ্ঠী তৎপুরুষ সমাস, যার ব্যাস বাক্য রাজার ভয়। লোক ভয় এটাও ষষ্ঠী তৎপুরুষ সমাস, যেটার ব্যাস বাক্য হচ্ছে লোকের ভয়। কারণ আমরা দেখি যে অপশনে তৎপুরুষ আছে কিনা। দ্বন্দ্ব এটা হচ্ছে না, কর্মধারায় হচ্ছে না, দ্বিগু হচ্ছে না, কি হবে? তৎপুরুষ সমাস। কি হবে? তৎপুরুষ সমাস। তরু ছায়া মসি মাখা, তরু ছায়া মসি মাখা, এখানে এই শব্দবন্ধে মসি কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রশ্নটা যদি আমরা দেখি শব্দার্থ থেকে এসেছে। কি থেকে? শব্দার্থ। কোন শব্দার্থ? সোনার তরী কবিতার। সোনার তরী কবিতায় বলা হয়েছে তরু ছায়া মসি মাখা দ্বারা কি বোঝানো হয়েছে? ওপারের কালো রঙকে বোঝানো হয়েছে তরু ছায়া মসি মাখা। তাহলে ছুরি হচ্ছে না, কালো রং কি সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা? কালো রং। কোনটি শুদ্ধ বাক্য? শুদ্ধ বাক্য। তাহলে প্রশ্নটা এসেছে কি থেকে? অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে। অপপ্রয়োগ, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ। আমি সাক্ষী দেব না, আমি সাক্ষী। দেখো, এটা তোমরা এইচএসসিতে ভালো করে পড়েছো, এইচএসসিতে বারবার পড়েছো যে ব্যক্তিটা, ব্যক্তি হচ্ছে কি? সাক্ষী। সাক্ষী। আর ব্যক্তি যেটা দেয় ওটা কি? সাক্ষ্য। ব্যক্তি যেটা দেয় ওটা কি? সাক্ষ্য। আর ব্যক্তি কি? সাক্ষী। তাহলে আমি সাক্ষী দিব না, এটা হবে না। এটা যদি আমি সাক্ষ্য হইতো তাইলে হইতো। এটা ভুল। আমি সাক্ষী দেব না, এটা ভুল। আমি সাক্ষ্য দেব না, আমি সাক্ষ্য দেব না। এখন সাক্ষ্য বানান কিন্তু পরেরটা ভুল আছে, প্রথমটা কি ঠিক আছে? আমি সাক্ষ্য দেব না। এদেশের বুকে 18 অসুখ নেবে, কোন বৈশিষ্ট্যের কারণে কবি এ প্রত্যাশা করেছেন? প্রশ্নটা নেওয়া হয়েছে 18 বছর বয়স থেকে। কি থেকে? 18 বছর বয়স। তো 18 বছর বয়স কবিতার কোনটা? পাঠ পরিচিতি পড়তে হবে। পাঠ পরিচিতি যদি আমরা পড়ি তাহলে কি আমরা কিন্তু এটা খুব সহজেই উত্তর করতে পারতাম। আমাদের যদি পাঠ পরিচিতি পড়া থাকতো তাহলে কিন্তু আমরা খুব সহজে আসলে এটার উত্তর করতে পারতাম। তো কোন প্রত্যাশা ছিল? ইতিবাচক, দুঃসাহস, বয়স, তারুণ্য। কি ছিল? ইতিবাচক প্রত্যাশা ছিল। কবির প্রত্যাশা কি ছিল? ইতিবাচক প্রত্যাশা ছিল। আমরা একটু দেখি। দেখো, সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত তার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে? মাত্রাবৃত্ত। এখানে আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আছে, যেমন এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। তা এটার ব্যাখ্যা হচ্ছে কি? অনুভূতির তীব্রতা ও গভীর সংবেদনশীলতা এই বয়সের মানুষের জীবনে বিশেষ তীব্র হয়ে দেখা দেয় এবং মনোজগতে তার প্রতিক্রিয়াও হয় গভীর। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারার অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে এ বয়স নেতিবাচক কালো অধ্যায় হয়ে উঠতে পারে। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, ভালো মন্দ, ইতিবাচক নেতিবাচক নানা তত্ত্ব মতবাদ ভাবধারার সঙ্গে পরিচিত হতে শুরু করে এ বয়সে তরুণেরা। সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে বিগত 2 বছরের প্রশ্ন আমরা দেখেছি যে সুকান্ত থেকে প্রশ্ন এসেছে। সুকান্ত খুবই গুরুত্বপূর্ণ, বারবার দেখতে হবে আমাদের সুকান্ত নিয়ে। দেখো, সুকান্ত 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। তার পিতার নাম ছিল নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মায়ের নাম ছিল সুনীতি দেবী। ছোটবেলা থেকেই সুকান্ত ছিলেন রাজনীতি সচেতন। তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। সুকান্ত তার কাব্যে অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও মুক্তির আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছে।
ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ, তার অন্যান্য কাব্যগ্রন্থ ঘুম নেই, পূর্বাভাস, অন্যান্য রচনা, মিঠে কড়া, অভিযান, হরতাল ইত্যাদি। তিনি ফ্যাসি বিরোধী লেখক সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্য সম্পাদনা করেন। কি সম্পাদনা করেন? আকাল। নিঃসংক শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? উচ্চারণ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, উচ্চারণ থেকে পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবে। বিগত দুইটা প্রশ্ন সলভেও কিন্তু আমরা দেখেছি উচ্চারণ থেকে প্রশ্ন আসতে। নিঃসংক, এখানে দেখো কোথাও আমার হর্ষ চিহ্ন দেওয়া নেই, হর্ষ চিহ্ন না থাকলে সেখানে আমার আগে থেকে আমি বাদ দিতে পারতেছি। তিনটা অপশনে কিন্তু হর্ষ চিহ্ন দেওয়া নেই, এই যে একটাতেই ঠিকঠাক মতো উচ্চারণও ঠিক আছে, হর্ষ চিহ্ন দেওয়া আছে। আমার পথ প্রবন্ধের আলোকে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না পারলে কি তৈরি হয়? কি থেকে প্রশ্ন এসেছে? গদ্য থেকে। কোন গদ্য? আমার পথ। আমার পথে লেখক আমাদের নিজেদেরকে নিজের আপন সত্যের পথে চলতে শিখিয়েছেন তিনি। তো নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না পারলে কি তৈরি হয়? স্বনির্ভরতা, পরনির্ভরতা, দম্ভ, ভয়। কি তৈরি হয়? পরনির্ভরতা। নিজের সত্যিকে যদি আমরা প্রকাশ না করতে পারি তাহলে আমাদের মধ্যে পরনির্ভরতা তৈরি হবে। তো আমার পথ সম্পর্কে আমরা একটু দেখি। কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে আমার পথ নেওয়া হয়েছে। আমার পথে কাজী নজরুল ইসলাম এক আমির আবগাহন বা প্রত্যাশা করেছেন, যার পথ সত্যের পথ, সত্যের প্রকাশে যিনি নির্ভীক অসংকোচ। এখানে কর্ণধার শব্দের অর্থ নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি। কুর্নিশ, অভিবাদন বা সম্মান প্রদর্শন। অভিশাপ, রথের সারথি। সমাজের নিয়ম পাল্টাতে গেলে বাধার সম্মুখীন হতে হয়, সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয়। একথা জেনেও নজরুল তার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন, নিজেই বসেছেন রথ চালক তথা সারথির আসনে। মেকি শব্দের অর্থ মিথ্যা, ভণ্ডা, কপটতা। গড় হাজির শব্দের গড় কোন ধরনের উপসর্গ? উপসর্গ থেকে প্রশ্ন এসেছে, উপসর্গ। তো আমরা খুবই সহজ একটা জিনিস আমরা জানি যে আম, খাস, লা, গড়, এগুলো আমার কি? আরবি উপসর্গ। কি উপসর্গ? আরবি উপসর্গ। তো উত্তর কোনটা হচ্ছে? আরবি। এখন উপসর্গের বেশ কিছু বিষয় আমরা এখন দেখাবো। বিভিন্ন ফার্সি উপসর্গ থেকে প্রশ্ন বারবার আসে। তো ফার্সি উপসর্গগুলো কখন কোন অর্থে ব্যবহৃত হইতে পারে এটা একটু দেখাই। দেখো, এই যে কার উপসর্গটি কাজ অর্থে কখন ব্যবহৃত হয়? যখন কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি এগুলো বোঝাবে তখন কার অর্থে ব্যবহৃত। দর, মধ্যস্থতা বা অধীন অর্থে। দরপর্তনী, দরপাট্টা, দরদালান, দরখাস্ত। না কি নেতিবাচক অর্থে বা অপূর্ণ অর্থে, যেমন নাচার, নারাজ, নাখোশ, নালায়েক। নিম, অর্ধেক বা প্রায় অর্থে। নিম রাজি, নিমথুন, নিম মোল্লা। ফি, প্রতি অর্থে। ফি রোজ, ফি হপ্তাহ, ফি বছর, ফি সন, ফি মাস। বদ, মন্দ অর্থে। বদ মেজাজ, বদরাগী, বদ হজম, বদ নাম, বদজাত। বে, নেতিবাচক অর্থে। বেয়াদব, বেআক্কেল, বেকসুর, বেকায়দা, বেহায়া ইত্যাদি। বর, বাইরে বা মধ্যে অর্থে। বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ। ব, সহিত অর্থে। বমাল, বনাম, বকমল। কম, স্বল্প, কমজোর, কমাক্কেল। এগুলো লাগবে আমাদের। ইংরেজি উপসর্গগুলো যে অর্থে ব্যবহৃত হতে পারে, ইংরেজি উপসর্গের চারটা মনে রাখতে হবে। এই যে ফুল, আধা, হেড, সাপ। ফুল অর্থাৎ পূর্ণ, যেমন ফুল হাতা, ফুল শার্ট। আধা কি? হাফ, হাফ হাতা, হাফ টিকেট। হেড, প্রধান, হেডমাস্টার। সাব কি? অধীন অর্থে ব্যবহৃত হয়, কি? যেমন সাব অফিস, সাব জজ, সাব ইন্সপেক্টর। আরবি উপসর্গ যেটা আমরা দেখলাম মাত্র, আম খাস, লাগরে। আম কি? সাধারণ অর্থে ব্যবহৃত হতে পারে, কারণ আম দরবার, আম মোক্তার। খাস, বিশেষ অর্থে। খাস মহল, খাস খবর। লা, না অর্থে, যেমন লারোয়াজ, লাখেরাজ। গড় কি? অভাব অর্থে, যেমন গড়মিল, গড় হাজির। উর্দু হিন্দি উপসর্গ হর কি? প্রত্যেক অর্থে। হর রোজ, হর মাহিনা, হর কিসিম ইত্যাদি। এতদিন জেল খাটলাম, আপনাদের সঙ্গে আমাদের মনোমালিন্য হয় নাই, এই বাক্যের জটিল রূপ কোনটি? প্রশ্নটা এসেছে বাক্যান্তর থেকে। বাক্যান্তর কিন্তু তোমরা এইচএসসিতে পড়েছো, বাক্যান্তর এইচএসসিতে পড়ে এসেছো। তো এই বাক্যান্তরের প্রশ্ন আসলে এটা কিন্তু বইয়ের লাইন ছিল আসলে। তো এটা আমাদেরকে কি করতে হবে? জটিল রূপ। যদিও এতদিন জেল খাটলাম তথাপি আপনাদের সাথে মনোমালিন্য, এটা কিন্তু ঠিক আছে। বাকি অপশনগুলো আমরা দেখি। এতদিন জেল খাটলেও এটা হচ্ছে না আমাদের। এতদিন জেল খাটলাম এবং এটা যৌগিক হয়ে যাচ্ছে, হচ্ছে না। এতদিন জেল খাটলাম কিন্তু হচ্ছে না। যদিও, তবুও, এই জিনিসগুলো আমার কখন আসে? এটা জটিল বাক্যের ক্ষেত্রে আসে। হে আমার মুখে থুতু দিল, কে কার মুখে থুতু দিল? প্রশ্নটা এসেছে কি? উপন্যাস থেকে। তো কে থুতু দিয়েছিল? রহিমা মজিদের মুখে, মজিদ জমিলার মুখে, জমিলা রহিমার মুখে, জমিলা মজিদের মুখে। কার মুখে থুতু দিয়েছিল? জমিলা মজিদের মুখে থুতু দিয়েছিল। জমিলা মজিদের মুখে থুতু দিয়েছিল। সহসা শব্দের বিকল্প অর্থ হিসাবে ব্যবহার করা যায় কোনটি বা ব্যবহার করা হয়? এটা যদি প্রশ্নের কথা আমরা চিন্তা করি, আমাদের প্রশ্নটা হচ্ছে শব্দজোড় নামে একটা টপিক আছে। একটা শব্দ কোন কোন অর্থে ব্যবহৃত হতে পারে? তো সহসা হিসাবে ব্যবহৃত হয় কোনটা? হঠাৎ, শীঘ্র, তাড়াতাড়ি। সহসা পরিবর্তন কি? হঠাৎ পরিবর্তন, হঠাৎ পরিবর্তন। মজিদের আধ্যাত্মিক শক্তির ব্যাপারে অবিশ্বাস পোষণকারী চরিত্রের নাম কি? প্রশ্নটা এসেছে উপন্যাস থেকে। এই প্রশ্ন কিন্তু এইচএসসি বোর্ড পরীক্ষায় বারবার আসে যে মজিদের আধ্যাত্মিক শক্তির ব্যাপারে অবিশ্বাস করেছে। এটা কে? তাহের, কাদেরের তাহের,
তাহের কাদেরের পিতা রহিমা কাদের ব্যাপারী কে করেছিল? তাহের কাদেরের পিতা। এই তাহের কাদেরের ভাই কে ছিল বলো তো? এই রতন। এই রতনের পেশা কি ছিল? সে কিন্তু শখ কি ছিল? সে কেরানা নায়ের মাঝি হতে চায়, কেরানা নায়ের মাঝি। এই তাহের কাদেরই বোন কে ছিল? আমাদের হাসনুর মা। নিপাতনে সিদ্ধ নিয়মটি কোন জাতীয় শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? বারবার এই প্রশ্নটা আমরা দেখি যে নিপাতনে সিদ্ধ সমাস, নিপাতনে সিদ্ধ সন্ধি, এই জিনিসগুলো, কিন্তু এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? নিপাতনে সিদ্ধ মানে কি? কোনো নিয়ম মানবে না। নিপাতনে সিদ্ধ মানে কি? নিয়ম না মানা, অর্থাৎ এটা কোনো নিয়ম মানবে না। এটা কোন জাতীয় শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? অর্ধতৎসম, তদ্ভব, তৎসম, বিদেশি। কোন জাতীয় শব্দ? তৎসম। এখন আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু সন্ধিবাচক শব্দ দেখি যেগুলো আসলে নিপাতনে শুদ্ধ। এই সন্ধিগুলো নিপাতনে সিদ্ধ, এগুলো বারবার পরীক্ষায় আসে। যেমন মাতণ্ড, পৌর, অন্যান্য, মনীষা, পরস্পর, বৃহস্পতিবার, গোষ্পাদ, গবাক্ষ, কুলটা, পতঞ্জলি, আশ্চর্য, তস্কর, ষোড়শ, বৃহস্পতি। 1946 সালে নির্বাচনে শেখ মুজিবুর রহমান ফরিদপুরের কোন দায়িত্ব ছিলেন? 52 দিনগুলো থেকে তখন অনেক প্রশ্ন আসতো, কারণ তখন মুজিব ছিল, তাকে তেল দেওয়ার জন্য, খনি হাসিনাকে তেল দেওয়ার জন্য ভালো প্রশ্ন আসলে করা হইতো তাকে নিয়ে বারবার। তো দেখা যাচ্ছে যে এই প্রশ্নটা গদ্য থেকে এসেছে, আউট অফ সিলেবাস অনেকগুলো প্রশ্ন এসেছে। তো মুজিব কি কোন দায়িত্ব ছিলেন? ওয়াকার ইনচার্জ ছিলেন। ইজারা সব ইংরেজি শব্দের বাংলা পরিভাষা। পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসবে। কি থেকে? পারিভাষিক শব্দ। বিগত বছরগুলোতেও পারিভাষিক শব্দের প্রশ্ন আমরা দেখেছি। তো ইজারা এর ইংরেজি প্রতিশব্দ কি? লিজ। ইজারা এর ইংরেজি প্রতিশব্দ কি? লিজ। গুরুত্বপূর্ণ বেশ কিছু পারিভাষিক শব্দ আমরা এখানে দেখিয়েছি, যে পারিভাষিকগুলো বারবার দেখাচ্ছি কারণ এগুলো বারবার আসতেছে পরীক্ষায়। মানে যে এজেন্ট, প্রতিনিধি, অ্যাক্টিং, ভারপ্রাপ্ত, অ্যাডহক, অনানুষ্ঠানিক, অ্যাডাপ্টেশন, উপযোগীকরণ, এলিগেশন, অভিযোগ, অ্যালটমেন্ট, বরাদ্দ, আর্কিটেকচার, স্থাপত্য, অ্যাসেম্বলি, পরিষদ, অডিও, শ্রুতি, এফিডেভিট, হলফনামা, এজেন্ডা, আলস্যসূচি, বন্ড, প্রতিজ্ঞাপত্র, বুক পোস্ট, খোলা ডাক, বুকলেট, পুস্তিকা, ব্রেক অফ স্টাডি, অধ্যয়ন বিরতি, বেইল, জামিন, সেনানিবাস, ব্রাক, বেসিন, অববাহিকা, বায়োডাটা, জীবন বৃত্তান্ত, বায়োগ্রাফি, জীবন চরিত, বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, বাই ইলেকশন, উপনির্বাচন, সেন্সার্স, আদমশুমারি, চ্যান্সেলর, আচার্য, চিফ হুইপ, মুখ্য সচেতক, সিভিল ওয়ার, গৃহযুদ্ধ, কোঅর্ডিনেটর, সমন্বয়কারী, কোড, সংকেত, কোল্ড স্টোরেজ, হিমাগার, কন্ডাক্ট, আচরণ, কনস্টিটিউশন, সংবিধান, কপি, অনুলিপি, কপিরাইট, মেধাস্বত্ব, ডিড, দলিল, ডেট অফ গিফট, দানপত্র, ডিপোজিট, আমানত, ডেপুটেশন, প্রতিনিধি, ফিকশন, কল্পকাহিনী, ফাইল, নথি, ফিল্ম, চলচ্চিত্র, ফায়ার ব্রিগেড, দমকল বাহিনী, এক্সিকিউটিভ, নির্বাহী, এক্সচেঞ্জ, বিনিময়। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ধরে অবিরত অবিনাশী বর্ণমালা। এখানে নক্ষত্রের সঙ্গে বর্ণমালার তুলনা হলো। শব্দ অলঙ্কার, অর্থ অলঙ্কার, ছন্দ, এটা যদি আমরা বলি যে বিভিন্ন সাহিত্যিক পরিভাষা থেকে প্রশ্নটা এসেছে। কি থেকে প্রশ্ন এসেছে? সাহিত্যিক পরিভাষা। তো এখানে বর্ণমালাকে যে নক্ষত্রের সঙ্গে তুলনা করা হচ্ছে, এটা কি? এটা কি শব্দ অলঙ্কার, নাকি অর্থ অলঙ্কার, নাকি ছন্দ, নাকি অন্তমিল? এটা হচ্ছে কি একটা অর্থ অলঙ্কার। আমরা এখন একটু অর্থ অলঙ্কার দেখি। দেখো, যে অলঙ্কার সম্পূর্ণরূপে বাক্যে ব্যবহৃত শব্দ বা শব্দবলীর অর্থের উপর ভিত্তি করে সৃষ্টি হয় তাকে কি বলা হয়? অর্থ অলঙ্কার বলা হয়। যেমন কি মুখখানি তার, একটা উদাহরণ দিই, যে দেখো প্রথম উদাহরণটা হচ্ছে মুখখানি তার নতবৃন্ত পদ্মসম, এ বৃক্ষে আমার নামিয়া পড়িল ধীরে। পরের উদাহরণটা হচ্ছে কাকের চোখের মতো কালো চুল। তো প্রথম উদাহরণে এই যে মুখের সঙ্গে, মুখের সাথে কি তুলনা করতেছি আমরা? মুখের সঙ্গে তুলনা করতেছি কি? পদ্ম। কিসের সঙ্গে তুলনা করতেছি? পদ্মের তুলনা করতেছি। দ্বিতীয়তে আমরা কাকের যে চোখকে, কাকের চোখের সাথে কিসের তুলনা করতেছি? চুলের। এগুলোই কি? অর্থ অলঙ্কার। যেমন ঠিক এখানেও কি নক্ষত্রের সঙ্গে তুলনা করা হয়েছে কাকে? বর্ণমালাকে। তো ফেব্রুয়ারি 1969 আমরা জানি যে এটা শামসুর রহমানের নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। কবিতাটিতে দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। গদ্য, ছন্দ ও প্রবাহমান ভাষার সুষ্ঠু বিন্যাসে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। এখানে মানবিক বাগান বলতে মানবীয় জগৎ, মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎকে বোঝানো হয়েছে। কমল বন হচ্ছে পদ্মবন। কবি মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে কমল বন প্রতীকটি ব্যবহার করেছেন। সেই ফুল আমাদেরই প্রাণ, ফুল বলতে এখানে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। এই কবিতার গুরুত্বপূর্ণ বেশ কিছু লাইন আমরা এখন দেখব, যে লাইনগুলো থেকে বারবার প্রশ্ন আসে। বুঝি তাই 1969 আবার সালাম নামে রাজপথে শূন্য তোলে ফ্ল্যাগ। যে প্রশ্নটা আসে যে রাজপথে কে নামে বা শূন্য ফ্ল্যাগ কে তুলে,
বরকত বুক পাতে ঘাতকের থাবার সামনে, তাহলে ঘাতকের থাবার সামনে বুক পাতে কে? বরকত। সালামের চোখ আজ আলোচিত ঢাকা, তাহলে কার চোখ আলোচিত ঢাকা? সালামের চোখ। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। বাংলা ভাষাকে বিনাশ করতে পারে না পাকিস্তানিরা, চাইলো, এজন্য বাংলা ভাষাকে কি বলা হচ্ছে? অবিনাশী। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়। সেই ফুল আমাদেরই প্রাণ। সেই ফুল বলতে এখানে, সেই ফুল বলতে বাংলা ভাষাকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে? বাংলা ভাষা। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের সাহায়। নিদাগ শব্দের অর্থ কি? প্রশ্নটা এসেছে কি শব্দ অর্থ থেকে, কিন্তু বিগত বছরে অনেকবার এসেছে। নিদাগ শব্দের অর্থ কি? গ্রীষ্ম, দাগ নেই, শরৎ, মেঘ। কি নিদাগ শব্দের অর্থ? গ্রীষ্ম। সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর বংশের সম্পাদক ছিলেন? প্রশ্নটা এসেছে লেখক পরিচিতি থেকে। সুকান্ত নিয়ে কিন্তু আমরা মাত্রই কথা বললাম, সুকান্ত নিয়ে মাত্রই দেখলাম যে সুকান্ত ভট্টাচার্য থেকে যে 3টা সালের প্রশ্ন আমরা সলভ করেছি, প্রতিবারই তাকে নিয়ে একটা না একটা প্রশ্ন এসেছে। তো কোন পত্রিকার কিশোর সভাংশের সম্পাদক ছিলেন? দৈনিক স্বাধীনতা, যুগবাণী, ভারতী, বঙ্গদর্শন। কোন পত্রিকা? দৈনিক স্বাধীনতা। এই যে আমরা এখানে কিন্তু তার সম্পর্কে পড়েছি একটু আগেই। তিনি কি ছিলেন? দৈনিক স্বাধীনতার কিশোর সভাংশের, তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভাংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অপরিচিতা গল্পে মাতৃআজ্ঞা মানে কি? অপরিচিতা, তাহলে প্রশ্নটা কি? গদ্য থেকে। প্রশ্নটা গদ্য থেকে। কোন গদ্য থেকে? অপরিচিতা থেকে। তো অপরিচিতা গল্পে মাতৃআজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? মাতৃস্বপ্ন, মায়ের আদেশ, মায়ের নির্দেশনা, মাতৃভূমি। অপরিচিতা গল্পে মাতৃআজ্ঞা বলতে বোঝানো হয়েছে মাতৃভূমিকে। কাকে বোঝানো হয়েছে? মাতৃভূমি। তো অপরিচিতা গল্পের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আমরা দেখবো, কারণ অপরিচিতা গল্পটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্বপূর্ণ তথ্য দেখি, চলো। অনুপমের বাবা ছিল উকিল, ছুটিতে হরিশ এসেছে কলকাতায়, মেয়ের বয়স 15। শুনে মামার মন ভার হলো, কারণ কি তৎকালীন সময় আসলে অল্প বয়সে বিয়ে হতো, বাল্য বিবাহ হতো, এই জন্য মামার এটা শুনে মন খারাপ হয়ে গেল। তার মনে হচ্ছে যে 15 বছর বয়স মানে কি অনেক বেশি বয়স। বিশেষ কাজে মামা একবার কন্যগর পর্যন্ত গিয়েছিল। শম্ভুনাথের চেহারা চোখে পড়ার মতো। শম্ভুনাথ বাবুর শীতহাস্য বন্ধুটি পেশায় উকিল ছিল, বিয়ে করবে না বলে পণ করেছে কল্যাণী। কল্যাণীর বাবার পেশায় ছিল ডাক্তার। অনুপমের আসল অভিভাবক ছিল তার মামা, যে তাকে সর্বদা অনেক জ্ঞানী মনে করত। গথক ছিল অনুপম নিজেই। গল্পের রসিক মানুষ ছিল হরিশ। গল্পের বিশেষ দিক হচ্ছে নারী ব্যক্তিত্বের জাগরণ। অনুপমের শিক্ষাগত যোগ্যতা ছিল সে MA পাস। অনুপমের পিস্তত ভাই ছিল বেনু, যে কি বলেছিল তার রুচি অনেক ভালো। আমরা যেখানে বলি চমৎকার, সেখানে তিনি কি বলেন? চলন সই। নিতান্ত ভালো মানুষ হচ্ছে অনুপমের শ্বশুর, ভেতরে মা এবং বাইরে আছেন মামা, এটা অনুপমের কথা বলা হয়েছে। বেনু দাদার ভাষা ছিল অত্যন্ত আর্ট। শম্ভুনাথ বাবু অত্যন্ত নির্জীব ছিলেন। মামা হরিশকে পেলে আর ছাড়তে চায় না। শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না তার মামা, অনুপমের মামা। সরস রসনার গুণ আছে হরিশের। কল্যাণী কানপুর স্টেশনে নেমে গেল। স্টেশনে অনুপম ক্যামেরা ফেলে রেখে গিয়েছিল। অনুপম তার ইতিহাস লিখতে চেয়েছিল ছোট করে। পণ্ডিত মশাই অনুপমকে বলতেন মাকাল ফল। অনুপমের বন্ধুর নাম ছিল হরিশ। গল্পে উল্লেখিত দ্বীপ ছিল আন্দামান দ্বীপ। অনুপমের ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চেশ্বরের কোনো বিরোধ নেই। হিন্দু ধর্মমতে প্রজাপতি হচ্ছে জীবের স্রষ্টা বা জীবের স্রষ্টা, তাকে বিয়ের দেবতাও বলা হয়। প্রকৃতিগত দিক থেকে অনুপম ব্যক্তিত্বহীন পুরুষ। এর পাশাপাশি আরও বেশ কিছু তথ্য, যে অনুপমের মতে অনুপম সৎপাত্র, কন্যার পিতা তা স্বীকার করবেন। তামাক খায় না বলে অনুপম নিজেকে নিয়ে গর্ব করে। মামা গরিব ঘরের মেয়ে পছন্দ করেন। হরিশ কানপুরে কাজ করতো। ইয়ারিং আনা হয়েছিল বিলাত থেকে। বেনুদা চমৎকারকে বলেন চলন সই। আসর জামাইতে দ্বিতীয় হরিশ। কন্যাকে আশীর্বাদ করতে পাঠানো হয়েছিল বিনুদাদাকে। তাহার বিনয়টা অজস্র ছিল না। কার বিনয়? শম্ভুনাথের। বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে, উক্তিটা শম্ভুনাথের। অনুপম মামাকে কি বলেছেন? ভাগ্য দেবতা। এর পাশাপাশি মাতৃআজ্ঞা বলতে কল্যাণী মাতৃভূমিকে বুঝিয়েছেন। গজাননের মায়ের নাম অন্নপূর্ণা। গল্পের নায়িকা ছিল কল্যাণী। সে বুদ্ধিমতী, মেধাবী ও শিক্ষিত ছিল। এককালে শম্ভুনাথের বংশের লক্ষ্মীর মঙ্গল ঘাট ছিল। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তাহারই পরে মনে কবিতা কোন ঋতুকে কেন্দ্র করে রচিত? তাহলে প্রশ্নটা কি? পদ্য থেকে। কোন পদ্য? তাহারই পরে মনে। তো তাহারই পরে মনে কবিতাকে বলা হয় একটা সংলাপধর্মী কবিতা। সংলাপধর্মী কবিতা, যেখানে কবি এবং কবি ভক্তের মধ্যে সংলাপ মাধ্যমে কবিতার কাহিনী এগিয়ে চলেছে। তো এখানে শীত, বসন্ত, হেমন্ত, গ্রীষ্ম। তো তাহারই পরে মনে কবিতা কোন ঋতুকে নিয়ে? বসন্ত ঋতুকে। বসন্ত ঋতুকে নিয়ে লেখা হয়েছে। তো তাহারই পরে মনে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। এই কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ছায়াপথ ঘটেছে। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক, উৎসাহদাতা
স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে নাটকীয়তা। গঠনরীতির দিক থেকে এটি সংলাপ নির্ভর রচনা। কবিতায় আবেগময় ভাববস্তুর বেদনাঘন বিষণ্ণতার সুর ও সুললিত ছন্দ এতই মাধুর্যমতী যে তা সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায়। তো এতক্ষণ যে প্রশ্নগুলো আমরা দেখলাম, এখন আমরা দেখার চেষ্টা করবো যে আসলে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্নগুলো বেশি পরিমাণে এসেছে। যেমন টপিকের কথা যদি আমরা বলি, গদ্য থেকে এসেছে 8টা, পদ্য থেকে 6টা, নাটক থেকে 3টা, উপন্যাস থেকে 2টা, পারিভাষিক থেকে 1টা, বাক্য থেকে 1টা, উচ্চারণ সূত্র থেকে 2টা, শুদ্ধিকরণ থেকে 3টা, কবি ও লেখক পরিচিতি থেকে 2টা, উপসর্গ থেকে 2, সাহিত্য থেকে 1, সমাজ থেকে 1, সমার্থক শব্দ থেকে 2, অনুবাদ থেকে 1। তো আশা করি এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার হয়ে গেছে যে আসলে গুচ্ছের জন্য কোন বিষয়গুলো বারবার গুরুত্বপূর্ণ। অলরেডি আমরা 3টা বছরের প্রশ্ন দেখিয়েছি, এখন আমরা 21-22 সেশন এবং 20-21 সেশনের প্রশ্ন দেখাবো। তো এই বিষয়গুলো ভালো করে পড়লে তোমরা খুবই ভালো করবে। আর আমাদের গুচ্ছ ভর্তি প্রস্তুতির যারা এখনও ভর্তি হও না, দ্রুত ভর্তি হয়ে যাও, তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আশা করি তোমার গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একটা সুনিশ্চিত করার দায়িত্ব আমাদের। যদি তুমি ক্লাসগুলো ঠিকভাবে করো, পরীক্ষা দাও, ইনশাল্লাহ তুমি পরীক্ষা ভালো করো। আসসালামু আলাইকুম।